আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের ক্লাসে আমি আহ্বান জানাচ্ছি। আমাদের এডু পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো এডু পরিবার কি এবং এডু পরিবার যে বিষয়গুলো নিয়ে কাজ করে, আমি আশা করি এতদিনে তোমরা সবাই জেনে ফেলেছো। যদি কোনো কিছু বাকি থাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকলে আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা যদি নিয়মিত করো, অবশ্যই আশা করি বিস্তারিত আরো জানতে পারবে। আচ্ছা, আজকে তোমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা একটু দেখে নিই কোন বিষয়ের কোন ক্লাস। আজকে আমাদের হবে হলো নবম ও দশম শ্রেণীর মানবিক শাখায় যারা পড়াশোনা করছো, তাদের যে সাবজেক্ট রয়েছে একটা বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এটা নিশ্চয়ই তোমাদের আবশ্যিক বিষয়, মানে কম্পালসরি বিষয়। এখান থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা ক্লাস করবো আজকে। দ্বিতীয় অধ্যায়ের যে টপিকটা আছে সেটা হচ্ছে বিশ্ব সভ্যতা, তাই না? আমি মঞ্জুরুল ইসলাম আছি তোমাদের সাথে। তোমরা হয়তো আমাকে আজকেই প্রথম দেখছো, অনেকেই আমাদেরকে হয়তো আগে থেকেই চিনো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এবং এখানে মেন্টর হিসেবে কাজ করছি এডু পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ। এডিটিভির সাথেও ছিলাম। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আচ্ছা, চলো তাহলে আজকের টপিক নিয়ে আমরা কিছু কথা বলি। দেখি এগুলো কিভাবে পড়া যায়, কত সহজে পড়া যায়, মনে রাখার কৌশলগুলো কিভাবে পড়লে তোমরা বেশ সুবিধা পাবে, এই বিষয়গুলো আমরা একটু দেখি, তাই না? আচ্ছা, আজকের টপিক তাহলে কি তোমরা সবাই বলো তো। তোমাদের সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। বলো তো দেখি তোমরা সবাই আজকের টপিক কি নিয়ে আলোচনা করবো বা কি নিয়ে পড়বো আমরা আজকে। যদি কথা বলতে না পারো তাহলে মেসেজ করো, হ্যাঁ? ঠিক আছে? মেসেজ করতে পারো এবং সারাক্ষণ মেসেজে থাকবা। চেষ্টা করবে অ্যাক্টিভ থাকার জন্য। ক্লাসে যুক্ত হয়ে ঘুমিয়ে পড়বে না কেউ, বা এদিক ওদিক আশেপাশে কেউ যদি থাকে সবাইকে সরিয়ে দাও। যাতে করে আগামী ১ ঘন্টা তোমাকে কোন রকম কোন ডিস্টার্ব না করে। ক্লাসটা খুব বড় হবে না, ছোটই হবে। আচ্ছা বলো আজকের বিষয় কি, আজকের টপিক কি বলো? মেসেজ কিন্তু আমি কারোর কাছ থেকে পাচ্ছি না। কেউ মেসেজ লিখতেছে না কেন বলো? বিশ্ব সভ্যতা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কে বলেছো? স্যার শেলি খাতুন। থ্যাংক ইউ শিউলি। শিউলি না শেলি না? শেলি। শেলি। ধন্যবাদ শেলি। তোমার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম দর্শনা সেকেন্ডারি গার্লস স্কুল। এটা চুয়াডাঙ্গায়? না, এটা দর্শনাই। দর্শনাতেই না? জি। আচ্ছা, আচ্ছা। তোমাদের ওখানে ছাত্রছাত্রী কিরকম আছে? ভালো। অনেক? মনে করেন 500। জি, অনেক। তোমাদের ক্লাসে কতজন আছে? আমাদের ক্লাসে মনে করেন আসছে কে কথা বলে? 40 তোকে বলো, যে কথা বলছে বলো যে আমি ক্লাস করছি। জন। মনে করেন মনে করেন বলতেও দিচ্ছে না। ওনাকে বলো যে তুমি ক্লাস করছো, আপনি কথা বললেন না, অথবা তুমি অন্য একটা রুমে চলে যাও। এরকম যখনই চিল্লাচিল্লি করে তুমি ক্লাসে পড়বে যাই কেমনে? যেমন একটু ডিস্টার্ব করতে চলে আসি। এরকম চিল্লাচিল্লি করে তুমি ক্লাস করবে কেমনে? কি হয় যিনি কথা একমাত্র বলতেছে উপায় ওনাকে? দেখি তো। এরকম হলে তোমরা কিভাবে ক্লাস করবে বলো? যাক, অসুবিধা নাই। আর কি আছো যে বলতে পারো আজকের টপিক? আজকে হলো বিশ্ব সভ্যতা নিয়ে আমরা ক্লাস করব। বিশ্ব সভ্যতা, আমাদের বাংলাদেশের ইতিহাস, এই যে বিষয়টা রয়েছে, সেই বিষয়ের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের টপিক হলো বিশ্ব সভ্যতা। আমরা বিশ্ব সভ্যতা নিয়ে কথা বলবো আজকে, তাই না? তো চলো একটু শুরু করি। প্রথমে চলো আমরা দেখি সভ্যতা বলতে আসলে কি বোঝা হয়। সিভিলাইজেশন যাকে ইংরেজিতে বলে, সিভিলাইজেশন। কে বলতে পারো সভ্যতা মানে কি বা সভ্যতা বিষয়টা কি? দেখি তো, সবাইকে আনমিউট করা আছে, যে বলতে চাও বলো। ফারহানা লিলি আছো, তামিরা আছো, শেলি খাতুন আছো, মারিয়া আক্তার আছো। দেখি বলো তো সভ্যতা বলতে কি বুঝি আমরা, বা সভ্যতা মানে কি, এটা তোমরা পড়েছো কিনা বা বুঝতে পারো কিনা আমরা একটু দেখি। বলো। মারিয়া আক্তার বলো। মারিয়াকে আনমিউট করে আছে? তোমাকে আনমিউট করে দিচ্ছি, বলো। সবাইকে আনমিউট করা আছে প্রকৃতপক্ষে। যে কেউ কথা বলতে পারো। মারিয়া বলো তো সভ্যতা বলতে কি বোঝায়? স্যার আমি তো বুঝি না, কেন পড়ো নাই মানে তুমি? বলতে পারতেছি না। কেন বলতে পারবে না? তোমাকে তো বলতে শিখতে হবে। বলতে পারো না দেখেই তো আমাদের অনলাইনে ভর্তি হয়েছো। অনলাইনে তো কাউকে দেখছো না, তুমি আমাকে দেখছো।
তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমিও তোমাকে দেখতে পাচ্ছি না। তাহলে কি লজ্জা আছে বলো? মারিয়া বলো। না স্যার। তাইলে কেন বলতে পারবো না বলো? যাই পারো তাই বলো। তোমার এখানে তো কেউ তোমাকে ইয়া করবে না, বকা দিবে না বা মার্কস কমাইয়া দিব না। এটা তো এরকম কোনো কিছু তো না। সভ্যতা সম্পর্কে তুমি যা বুঝো তাই বলো। পারবে না? মানে বিশ্বে যে কোনো মানে আগে যে ঘটে গেছে বা ওইটা নিয়ে সভ্যতা। ঠিক আছে, ওকে, অসুবিধাই তো বলতে পেরেছো। কথা বলার সাহস করতে হবে, বুঝতে পেরেছো? তুমি যত কথা না বলবা তত তোমার মধ্যে ভয় কাজ করবে, দুর্বলতা কাজ করবে, বুঝতে পেরেছো? তুমি কখনো সামনের জি। দিকে যাবে না। সরি, আবার একটু কাশি আছে, তোমরা একটু কিছু মনে করবে না, মাঝে মধ্যে কাশ আসে, হ্যাঁ? ঠিক আছে? জি তো স্যার। তুমি যত বলার চেষ্টা করবা ততই কিন্তু তুমি আসলে শিখতে পারবা, জানতে পারবা। তুমি যদি বলো, মনে করো যে আমি এটা পারবো না, এই যে পারবো না এই কথাটা বলে এটা তোমাকে আরো কি করবে, আরো ভীতু করে দিবে, বুঝতে পেরেছো? জি স্যার। সবসময় চেষ্টা করবা ভুল হোক শুদ্ধ হোক কিছু বলার। স্যার জিজ্ঞেস করছে আমি বলি, যদি ভুল হয় স্যার ঠিক করে দিবে, যদি শুদ্ধ হয় তাহলে তো ভালো, তাই না? বিষয়টা এরকম ভাবে চিন্তা করবা, কখনোই মনে করবা না বা এরকম ভাবে নিজেকে গুটিয়ে রাখা, জড়সড় করে রাখা এগুলো চলবে না। কথা বলতে হবে ক্লাসে এসে, ক্লাসে যুক্ত হয়ে কথা বলতে হবে, শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। না বুঝলে আবারও বলতে হবে, স্যার আমি বুঝি না, আমাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেন। টিচার অবশ্যই তোমাকে সেটা বুঝিয়ে দেবে। আমরা যেহেতু ক্লাসে পড়ি, 9-10 যখন স্কুলে যাই, আমরা চেষ্টা করি কি সবার পিছনে গিয়ে বসতে, যাতে কি করে স্যার আমাকে পড়া না ধরে, তাই না? এরকম না? এইরকম হলে চলবে না। আজকে থেকে সব পড়া পড়ে ফেলবো, সবার আগে গিয়ে প্রথম বেঞ্চে বসবো, স্যার জিজ্ঞেস করার সাথে সাথে উত্তর দিয়ে দিব। কে কে আছো এরকম বলো? আজকে থেকে এই কাজটা কে কে করবে? মারিয়া আক্তার, তুমি বলো। জি স্যার। আমি তো সামনের বেঞ্চে বসি আর কি। সামনে বলতেই বসো, তাহলে সভ্যতা বলতে কি বোঝায় এটা বলো। এখন তো ক্লাস এরকম আর কি হইতাছে না, খেলা হইতাছে স্কুলে। হুম হুম। ছোট ছোট বাবু যারা আছে বলো যে তোমরা একটু পরে আসো, আমি একটু ক্লাস করে শেষ করি, তারপরে তোমরা আবার আসবা। ঠিক আছে? সামিরা দেখি তো, সামিরা আছো? সামিরা, সামিরা, আমার পড়ার ধরা দেখে অনেকেই লিভ দিচ্ছ কেন? জি সবাইকে তো স্যার বলেন। মারিয়া বলো, সামিরা, আর শব্দ বলতে কি বোঝায় বলো তো দেখি। স্যার প্রাচীন কালে যে মিশরীয় সভ্যতাগুলো তুলে ধরা হয়েছে তাকে সভ্যতা। আচ্ছা, ওকে, ফাইন, গুড। এই যে একটা কথা বলেছো প্রাচীনকাল, তাই না? আমরা তো এখন বর্তমান সময় 2000 কত সাল, এটা 25 সাল। এর আগেও তো মানুষ ছিল এই দুনিয়াতে, ছিল না? ছিল। সেই মানুষগুলো তাদের জীবনযাপন কিভাবে করত? তাদের কি ঘরবাড়ি ছিল? তারা রান্নাবান্না কিভাবে করত? তাদের তাদের কি আমাদের মতো এরকম গ্যাসের চুলা ছিল? আচ্ছা, তারা যে জি না। বাড়িঘর, তারা যে চলাচল করত, তারা কি এরকম আমরা যেরকম বাস আছে, ট্রাক আছে, লঞ্চ আছে, হোন্ডা আছে, কত কিছু প্রাইভেট কার আছে, এগুলোতে চলাচল করি। তাদের কি এরকম আ যানবাহন ছিল? তাই না? জি তারা যে না। কৃষিকাজ করত, তারা কিভাবে কৃষিকাজ করত? আর আমরা এখন যে কৃষিকাজ করি সেভাবে কিভাবে করি? তারা কি এভাবে করত? করত না। নিশ্চয়ই একটা ডিফারেন্স ছিল, তাই না? এই যে ডিফারেন্স, আস্তে আস্তে মানুষ উন্নত হচ্ছে, এটাকে বলা হয় সভ্যতা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? যারা জি যারা স্যার আছে বলো। বুঝতে পারছি। ক্লিয়ার? একে বলা হয় আসলে সভ্যতা বা সিভিলাইজেশন। অর্থাৎ মানুষ তার বর্তমান জীবন যাপনের যে বিষয়গুলো সে আছে, সেই বিষয়গুলোকে আস্তে আস্তে উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে কৌশলগুলো খাটায় অথবা কৌশল করে যে পরিস্থিতিগুলো সৃষ্টি করে, অবস্থাগুলো সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় আসলে সভ্যতা। তাই না? বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি? আমরা ২-১ টা ছবি দেখি, তাই না? ছবি দেখলে আমরা বরং পড়াটা আরো ভালো মনে থাকবে, তাই না? দেখো তো নেক্সট, আমাদের এই যে এই একটা সভ্যতা দেখো, প্রাচীন সভ্যতা। এটাকে নাম দিয়েছি কি? প্রাচীন সভ্যতা বা অ্যানসিয়েন্ট সভ্যতা। এই দেখো প্রাচীনকালে মানুষজন কি করত? দেখো এদের পোশাকও নাই। কেমন ছোট, ছোট পোশাক। সারা শরীরে তেমন কিন্তু কোনো পোশাক নাই। আবার এখানে দেখো বিভিন্ন ধরনের প্রাণী তারা আক্রমণ করছে এগুলোকে ধরে খাওয়ার জন্য, তাই না? আবার এখানে দেখো মানুষ এসে পাশে, পাশে বসে রান্না করতেছে। আবার তারা গুহায় বসবাস করত, তাই না? আর এখন দেখো বর্তমান যুগ দেখো, আমরা যারা আছি এখন বর্তমান সময় ঢাকা শহর অথবা আশেপাশে যারা থানা শহর বা জেলা শহরগুলোতে থাকো, আর যাদের তোমাদের আশেপাশের লোকজন যারা গ্রামে বাস করে তাদের দিকে তাকিয়ে দেখো। এখনকার মানুষ কি বড়, বড় এরকম দেখো কত উঁচু, উঁচু দালান কোঠা। প্রত্যেকটা দালান কোঠায় কত রং বেরঙের লাইটিং করছে, তাই না? সরি।
এই বিল্ডিং গুলার ভিতরে বিভিন্ন ফ্লোর আছে না? সেই ফ্লোরে বিভিন্ন ধরনের দোকানপাট আছে। এগুলোতে ওঠা-নামার জন্য লিফট আছে না? এইখানে আশেপাশে যাতায়াতের জন্য দেখো এই যে পাশ দিয়ে নদী আছে। নদীর পাশে আবার কত সুন্দর, সুন্দর গাড়ি-ঘোড়া আছে, তাই না? এই যে দেখো, এই যে একটা সভ্যতা, এদের যে জীবনযাপনের অবস্থা আর বর্তমানে যারা এই শহরে বাস করে, তাদের যে জীবনযাপনের অবস্থা, এই যে অবস্থাগুলো ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে, এটাকে বলা হয় আসলে আমরা সভ্যতা হিসাবে একে আমরা সংজ্ঞায়িত করি বা একেই আমরা আসলে মূলত সভ্যতা বলি। বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এখন? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। এরপরে আমরা দেখব আজকে আমাদের যে বিষয়টা আমরা পড়ছি বিশ্ব সভ্যতা, এইটা যদি আমরা পাঠ করি, এই অধ্যায় পাঠ করলে আমরা আসলে এখান থেকে কি, কি জানতে পারবো? একটা বিষয়টা জানার দরকার আছে না? আমরা যদি আগে থেকে একটু এক নজরে জেনে নেই যে আমরা এই অধ্যায়টা থেকে কি, কি জানতে পারবো সেই বিষয়টা কিন্তু আমাদের জন্য সবচেয়ে সহজ হয়, তাই না? আচ্ছা, চলো তাহলে আমরা একটু জেনে নেই। আমাদের যে বিশ্ব সভ্যতা যে চ্যাপ্টারটা রয়েছে, অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে আমরা আসলে কি, কি জানতে পারবো সেটা একটু দেখে নেই এক নজরে। এর আগে তোমরা কি বই পেয়েছো বলো তো? তোমরা কি বই পেয়েছো? জি স্যার। সবাই? জি স্যার। এই বই, তাই না? এই যে দেখো ২য় অধ্যায় বিশ্ব সভ্যতা, এই বইটা তোমরা পেয়েছো না? আরো একটু আগে থেকে দেখো জি এই স্যার। বইটা। জি স্যার। বই কি পড়ে দেখেছিলে একবারও? কি আছে বইয়ের ভিতরে? পড়ে দেখেছো কেউ? দেখো নাই? স্যার দেখছি কিন্তু বুঝি নাই সব। এই যে দেখো, এই বইটা তো, তাই না? বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, বিশ্ব সভ্যতা নবম ও দশম শ্রেণী, তাই না? এটা এটা আমরা দেখেছি। এই বইটা হয়তো অনেকে পেয়েছে। শহরে যারা থাকো এখনো অনেকেই পাও নাই। বিশেষ করে ঢাকা শহরে যারা আছো তারা ওখানে এখনো অনেক জায়গায় বই পায়নি। হয়তো কিছুদিনের মধ্যে বই পেয়ে যাবে। এই বইটারই ২য় অধ্যায় থেকে এই যে বিশ্ব সভ্যতার যে চ্যাপ্টারটা রয়েছে এটা আমরা পড়াচ্ছি। এটা বই সরাসরি না পড়ে আমরা একটু পিপিটি আকারে দিয়েছি। আমি পিপিটি তোমাদেরকে দিয়ে দিব। এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। এখানে দেখো লেখা আছে এই অধ্যায় শেষে আমরা যা শিখতে পারবো। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? আমাকে বলো তো, স্ক্রিন দেখা যায়? অক্ষর-টক্ষর লেখা-টেখা এগুলো কি দেখা যায়? বা আমার কথা বোঝা যায়? জি স্যার। দেখা যায় বোঝা না? যায়। আচ্ছা, ওকে, ফাইন। জি। অনেকে আবার মোবাইল থেকে ছোট দেখে। যারা ছোট দেখবে আমাকে বলবা। আমি তাহলে এটাকে বড় করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? ওকে? সবাইকে খোলা আছে কিন্তু, ওকে? আচ্ছা, এগুলোকে জি স্যার। আমরা পিপিটি আকারে নিয়েছি। এই দেখো আমরা একটু বড়, বড় করে তুলেছি। কালো পিছনে কালো ব্যাকগ্রাউন্ড দিয়েছি। লক্ষ্যগুলোকে একটু বড় করে দিয়েছি। যাতে করে তোমরা যারা মোবাইল থেকে দেখবা আরো একটু স্পষ্ট দেখতে পারো। প্রকৃতপক্ষে যে বিশ্ব সভ্যতা ২য় অধ্যায়, এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেখানে সংক্ষিপ্ত আকারে বা সামারি আকারে এখানে আমি তুলে দিয়েছি। আমরা একটু পড়ে নেই। এগুলা মুখস্থ করার বিষয়, এগুলা আসলে বোঝার কোনো বিষয় নাই। এখানে মূলত দেখো মেসোপটেমিয়া সভ্যতার গুরুত্বপূর্ণ অর্জনগুলো বর্ণনা করতে পারবো। আমরা যে এই অধ্যায়টা যদি পড়ি বা পাঠ করি তাহলে মেসোপটেমিয়া নামে যে সভ্যতাটা রয়েছে সেই সভ্যতার বিভিন্ন বিষয়গুলো আমরা এখানে বর্ণনা করতে পারবো। এরপরে আছে সিন্ধু সভ্যতা। এই পুরো বিশ্ব সভ্যতার ভিতরে এই ৭ টা সভ্যতা আলোচনা করা হয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ টা। এই ৯ টা সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। ৯ টা সভ্যতা নিয়ে আমরা আসলে এখানে বিস্তারিত জানতে পারবো। এরপরে আছে সিন্ধু সভ্যতার আবিষ্কার। এখানে সিন্ধু সভ্যতা আমরা পড়বো এবং সিন্ধু সভ্যতা পড়লে এর আবিষ্কার, নগরায়ন, স্থাপত্য অর্থাৎ বড়, বড় বিল্ডিং বানিয়েছে কিনা এই বিষয়গুলো জানতে পারবো। এরপর আছে মিশরীয় সভ্যতা। এই চ্যাপ্টার যদি আমরা পড়ি তাহলে মিশরীয় সভ্যতা সম্পর্কে জানতে পারবো। মিশরীয় সভ্যতা সম্পর্কে আমরা অনেকেই জানি যে মিশরের পিরামিডের কথা আমরা অনেক আগেই শুনেছি, তাই না? ৩ কোণা ত্রিভুজের মতো উঁচু করে বানানো এই পিরামিড, এই বিষয়গুলো সম্পর্কে আরো আমরা বিস্তারিত জানতে পারবো। এবার চৈনিক সভ্যতা সম্পর্কে জানতে পারবো, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, মায়া সভ্যতা, স্পেশালি একটা সভ্যতার নাম, এটা হচ্ছে মায়া সভ্যতা। তোমরা জানো। যদি নাও জানো তুমি এখান থেকে পড়ে বুঝতে পারবে। এটা সম্পর্কে আমরা বুঝতে পারবো। এরপর আছে ইনকা সভ্যতা এবং অ্যাজটেক নামে একটা সভ্যতা আসছে। সেই সভ্যতা সম্পর্কে আমরা আসলে বিস্তারিত এই অধ্যায়টা পুরো শেষ করলে আমরা জানতে পারবো। তোমাদের অধ্যায়টা অনেক বড়। তোমরা যদি দেখে থাকো, দেখো ৮ থেকে প্রায় ৩২ পৃষ্ঠা। অনেক বড়, তাই না? প্রায় ২৪ পৃষ্ঠা। এত বড় চ্যাপ্টার একটা লেকচারে আসলে কোনোভাবেই সম্ভব না। হয়তো ২ টা বা ৩ টা লেকচার লাগতে পারে। তোমরা অবশ্যই কিন্তু ধৈর্য ধরে থাকবে, তাই না? আচ্ছা, মোটামুটি আমরা জানলাম যে আসলে এই অধ্যায় থেকে কি, কি শিখতে পারবো সেটা আমরা কিন্তু জেনে নিলাম সংক্ষেপে। আমি তোমাদেরকে পিপিটি দিয়ে দিলে তোমরা এখান থেকে আরো পড়ে মুখস্থ করে নিতে পারবে। এখানে বোঝার মতো তেমন কিছু নাই। কিন্তু এই চ্যাপ্টার গুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চিন্তা করছো,
অথবা যারা এসএসসি পাশ করার পরে প্রথমে কিন্তু তোমাকে কলেজে যেতে হবে। কলেজে কিন্তু এখন ভর্তি পরীক্ষা দিতে হয়। কলেজ পাশ করার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে যারা পড়তে যাবে সেখানেও কিন্তু ভর্তি অ্যাডমিশন দিতে হয়। অ্যাডমিশন ভর্তি দিতে বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে যখন চাকরি যে আইপি ঢুকবে তখন সরকারি চাকরি বা বিভিন্ন চাকরির জন্য কিন্তু তখনও তোমাদেরকে পরীক্ষা দিতে হয়। যে এই সমস্ত পরীক্ষায় যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয় আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখছি যারা 9-10 এ আছো মূলত নবম এবং দশম শ্রেণীর বই যারা ভালো করে পড়ে তারা কিন্তু পরবর্তী সকল এক্সাম বা পরীক্ষায় ভালো করে। কারণ এই 9-10 এর এই বইগুলো থেকেই সাধারণত কলেজে ভর্তির জন্য এক্সাম যে হয় সেখানে প্রশ্ন করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে সরি যে প্রশ্নগুলো করা হয় এখান থেকে করা হয় এবং যখন তোমার চাকরি জীবনে ঢুকবে সেখানে যে এক্সাম গুলো দিতে হয়, পরীক্ষা দিতে হয় সেখানেও কিন্তু 9-10 এই বিষয়গুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি করা হয়। এই চ্যাপ্টার গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু কষ্ট করে হলেও একটু বেশি, বেশি করে প্রত্যেকটা লাইন এই চ্যাপ্টারে যে দেওয়া আছে একটু পড়ে মুখস্থ করার চেষ্টা করবে। বোঝার তেমন কোনো কিছু নাই। জাস্ট মুখস্থ করে ধরে রাখা এবং এমসিকিউ আকারে নিজেকে টেস্ট করা। যাতে করে পরবর্তী সময়ে যেকোনো এক্সাম হলে তোমরা এগুলো মনে রাখতে পারো। ক্লিয়ার বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। তোমরা একটু আমার সাথে যদি ইন্টারেকশন না করো, যদি কথা না বলো, তাইলে মনে হয় যে আমি মনে হয় একা একাই কথা বলছি। একটু বিরক্ত লাগে। তাই একটু তোমাদেরকে আনমিউট করে রাখছি। আমি যখন তোমাদের জিজ্ঞেস করব তোমরা যদি বলো ইয়েস অর নট স্যার বুঝি নাই, বুঝতে পেরেছি। তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হয়। তোমরা কি সবাই বুঝতে পেরেছো বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। থ্যাংক ইউ। কে বলছিলা? আচ্ছা এরপরে আমরা যাই। তাই না? আমরা পরবর্তী দিকে যাই। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হলো মেসোপটেমীয় সভ্যতা। বুঝতে পেরেছো? বানানটা দেখে নাও। অনেকে ভুল করে এগুলো। এই ভুলগুলো করা যাবে না। মেসোপটেমীয় সভ্যতা। ঠিক আছে? এই সভ্যতা সম্পর্কে আমরা আজকের এই ক্লাসটায় জানবো। আর অন্য কোনো সভ্যতা সম্পর্কে তেমন কিছু জানবো না। আমরা সবগুলো যদি একবারে জানতে চাই, আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, মেসোপটেমীয় শব্দ এই যে সভ্যতা এই মেসোপটেমীয় এই শব্দটা উৎপন্ন হয়েছে গ্রিক একটা শব্দ। এটার নাম হলো দেখো যে মেসোস, MESOS বাংলায়ও দেওয়া আছে, ইংরেজিতেও দেওয়া আছে। মেসোস যার অর্থ হলো মধ্যবর্তী। বুঝতে পেরেছো? এবং পটামস এই যে দেখো ইংরেজি এবং বাংলা দুইটাই দেওয়া আছে পটামস এর অর্থ হলো নদী। মেসোস অর্থ মধ্যবর্তী এবং পটামস অর্থ হচ্ছে নদী। তাহলে নদীর মধ্যবর্তী, তাই না? সহজ বাংলায় কি বলা হয়? নদীর মধ্যবর্তী ভূমি। ঠিক আছে যে দেখো মেসোপটেমিয়া অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই পাশে একটা নদী, এই পাশে একটা নদী, মাঝখানে যে ভূমিটা থাকে সেই ভূমিটাকে আসলে মেসোপটেমীয় বলা হয়। নিশ্চয় এই সভ্যতা তাহলে এরকম একটা কোনো ভূমি বা জায়গা থেকে উৎপাদন হয়েছে বা শুরু হয়েছে, সেই কারণে এটার নাম হয়েছে মেসোপটেমীয় সভ্যতা। আচ্ছা এর পরের ক্লাসে বা স্লাইডে আমরা একটু দেখি কি লেখা আছে সেখানে। আমরা এটা কিন্তু পড়ার মতো আসলে, বুঝতে পেরেছো? খালি মুখস্থ করার মতো। তবুও একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এই মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে আমরা দুই একটা স্লাইড দেখি। আমরা যদি ম্যাপ দেখি তাহলে আমাদের জন্য কিন্তু বোঝা খুব সহজ হবে, তাই না? মেসোপটেমীয় সভ্যতা তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? এই স্লাইডটা দেখতে পাচ্ছ ইয়েস তোমরা? স্যার। দেখা যাচ্ছে ক্লিয়ার Yes, sir. স্পষ্ট? ইয়েস স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। এটা দেখো লেখা আছে মেসোপটেমীয় অঞ্চলের মানচিত্র। যখন এই সভ্যতা ছিল, এখন না, এটা কিন্তু অনেক আগের কথা। আমরা সেই সালটাও শুনবো, জানবো। তখন এর মানচিত্র এরকম ছিল। হ্যাঁ? এখানে আরো ক্লিয়ার দেখার জন্য আমরা পরের স্লাইডে যাই, দেখবো দেখো। এই যে দেখো, এটা যদি দেখি, এই যে সবুজ কালারের দেওয়া যে কালার করা আছে এবং মেসোপটেমিয়া লেখা আছে ইংরেজি দেখো মেসোপটেমিয়া। তুমি যদি ভেঙে উচ্চারণ করো তাহলে কি হবে? মেসোপটেমিয়া, তাই না? এরকম কিন্তু হবে। যেভাবে তুমি মনে রাখতে পারো সেটা তোমার জন্য ভালো হবে। তুমি সেভাবে উচ্চারণ করতে পারো। এভাবে ভেঙে উচ্চারণ করলে যে তোমাকে কেউ কিছু বলবে তা না কিন্তু, তাই না? তুমি এভাবে ভেঙে উচ্চারণ করতে পারো। এখানে দেখো এই যে মেসোপটেমিয়া অঞ্চলে একদম গ্রিন কালার করে দেওয়া আছে, হ্যাঁ? এই যে সিরিয়া, জর্দান, এ বিষয়ে এটা হচ্ছে ফিলিস্তিন। এই যে সাদা যে জায়গাটা ফিলিস্তিন, আমরা জানি সবাই পশ্চিম তীর ও গাজা, ফিলিস্তিন মুসলমানদের ভূমি এটা। ইসরায়েলরা জোরপূর্বক দখল করে রেখেছে এখনো এবং প্রতিনিয়ত এখানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে। এটা হচ্ছে ফিলিস্তিন। এখানে সিরিয়া আছে, এখানে জর্দান আছে, এই যে টাইগ্রিস রিভার আছে, এই যে দেখো হলুদ কালারের একটা নদী দিয়েছে, টাইগ্রিস নদী। এই যে আরেকটা নদী এখানে দেখো ইউফ্রেটিস। এই পাশে একটা নদী, এই পাশে একটা নদী। এই দুটার মধ্যবর্তী এই অঞ্চল
এই পুরো অঞ্চলকে বলা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার প্রথম স্থান। এই কারণে একে বলা হয়েছে দুই নদীর মধ্যবর্তী মেসোটোপে সরি মেসো মেসো মেসোপটেমিয়া। এই কারণে এটার নামটা হয়েছে মেসোপটেমিয়া সভ্যতা। বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার? বুঝতে পেরেছো ইয়েস তোমরা? স্যার। আর এই জন্য এই যে এটা দেখতে কেমন বাঁকা চাঁদের মতো না? আমরা তো চাঁদ সবে দেখি, চাঁদ দেখি না? প্রত্যেক মাসে কিন্তু চাঁদ একবার উঠে আবার একবার শেষ হয়ে যায়। আমরা যখন নতুন চাঁদ ওঠে বা পূর্ণিমার ওঠে, পূর্ণিমা হওয়ার আগে কিন্তু চাঁদটা কিছুটা বাঁকা থাকে, তাই না? আমরা মনে করি যে এটা চাঁদের বুড়ি খেয়ে ফেলেছে, তাই না? এটা দেখতে কিন্তু ঐরকম ঠিক বাঁকানো চাঁদের মতো, তাই না? এই যে পার্টটুকু দেখা যাচ্ছে এখানেও আছে, এই যে এখানেও দেখো এইভাবে আঁকা আছে, এখানেও আঁকা আছে। এই কারণে এই যে উর্বর অঞ্চল এটা কিন্তু উর্বর ছিল। পলি মাটি, তোমরা যারা গ্রামে থাকো তারা পলি মাটি ছিল, কাদা কাদা মাটি যেটা, এটাকে পলি মাটি বলা হয়। সাধারণত নদী বিধৌত এলাকায় এই পলিগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। আর কিছু বালি জায়গা আছে বালু মাটি, আমরা সবাই চিনি বালু বা বালি, আমরা বালি দিয়ে সবাই খেলেছি। বালিতে তেমন কোনো ফসল হয় না, কিন্তু কাদা মাটিতে বা পলি মাটি যেটা আছে এই মাটিতে কিন্তু খুব সুন্দর, সুন্দর ফসল হয় এবং দেখা যায় যে বছরে ২ থেকে ৩ বার এই পলি মাটিতে ফসল উৎপন্ন করা যায়। এই কারণে এই এলাকায় একটা বিশাল সভ্যতা গড়ে উঠেছিল। অর্থাৎ মানুষজনের আনাগোনা বেশি হয়েছিল। কারণ এখানে শস্য উৎপাদন হতো। বিভিন্ন বিষয়গুলো সব এখানে ভালোভাবে পাওয়া যেত। যার কারণে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে বসতি গড়ে তুলেছিল এবং আস্তে, আস্তে এখানে জনসংখ্যা বা জনগণ তাদের প্রয়োজনে নগর, শহর, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করে। এর ফলে এখানে একটা মানুষের জীবনযাত্রা আস্তে, আস্তে উন্নত হতে থাকে। উন্নত হতে, হতে এখন যেমন আমরা উন্নত হয়েছি, ঢাকা শহর আছে বা রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, এরপরে যেমন ধরো বিভাগীয় শহর, জেলা শহর, থানা শহরগুলো রয়েছে। আর পাশাপাশি কিন্তু গ্রাম আছে। দেখা যায় যে মানুষগুলো করে কি গ্রাম থেকে আস্তে, আস্তে কি করে শহরের মধ্যে চলে আসে, বসবাস করে। ঠিক সেরকমই এইখানে যখন উর্বর জমি-জমার ছিল, সেই কারণে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে, এসে এখানে বসতি করা শুরু করে। আস্তে, আস্তে তারা তাদের জীবনযাত্রার মানগুলোকে চেঞ্জ করে, করে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে থাকে এবং সেখানে একটা সভ্যতা গড়ে ওঠে। এই সভ্যতা এইজন্য এই সভ্যতাকে বলা হয়েছিল আর এই সভ্যতার নাম দেওয়া হয়েছিল মেসোপটেমিয়া সভ্যতা। কারণ যেহেতু ২ টা নদীর মধ্যবর্তী অঞ্চল নিয়ে বেশিরভাগ জায়গা এই ২ টা নদীর মধ্যবর্তী অঞ্চলে ছিল। সেই কারণে এটার নাম দিয়েছিল মেসোপটেমিয়া সভ্যতা। বুঝতে পেরেছো? আর এটা দেখতে বাঁকা চাঁদের মতো, তাই না? দেখতে কিন্তু বাঁকা চাঁদের মতো। এখানেও দেখো, এখানেও দেখো। তোমরা এই ম্যাপ দেখে, দেখে বিভিন্ন অঞ্চলের নামগুলো মুখস্থ করে নিবে। এই বাঁকা চাঁদের মতো হওয়ার কারণে এটার একটা নাম দিয়েছে, দেখো যে ফার্টাইল ক্রিসেন্ট। ফার্টাইল কে ইংরেজিতে কি বলে? উর্বর। ঠিক আছে? তোমরা দেখো, লেখো, ইংরেজিতে গুগলে সার্চ করে দেখো FARTIL ফার্টাইল। ফার্টাইল শব্দ হচ্ছে উর্বর, উর্বর। ক্রিসেন্ট মানে হচ্ছে চাঁদ। ক্রিসেন্ট, ইংরেজিতে ক্রিসেন্টকে কি বলা হয়? চাঁদ। আর ফার্টাইল মানে হচ্ছে উর্বর। বুঝতে পেরেছো? ওই যে রেড ক্রিসেন্ট তোমরা দেখেছো নিশ্চয়ই অনেকে, রেড ক্রিসেন্টের একটা সিম্বল আছে না, এরকম বাঁকা চাঁদ আছে না? এই ক্রিসেন্ট থেকে কিন্তু ওই ক্রিসেন্ট। বুঝতে পেরেছো? এইজন্য ফার্টাইল ক্রিসেন্ট মানে হচ্ছে উর্বর চাঁদ। যেহেতু এই এলাকাটা বাঁকা চাঁদের মতো, এই কারণে এই জায়গাটার নাম করা হয়েছিল ফার্টাইল ক্রিসেন্ট। আর তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে, ফার্টাইল ক্রিসেন্ট বলতে কি বুঝো? তখন তুমি এইভাবে সরি এখান থেকে বলে দিবে। এই যে আমরা সংজ্ঞাটা একটু পড়ে নিই। দজলা, ফোরাত কিংবা টাইগ্রিস, ইউফ্রেটিস, একটু আগে আমরা যে ২ টা নদী দেখলাম, টাইগ্রিস এই যে একটা নদী, এটা হয়তো আরেকটু বড় করে দেখানো যায় কিনা? তোমরা হয়তো লেখা খুব ছোট দেখতেছো। এই যে লেখাটা রয়েছে এখানে ইউফ্রেটিস লেখা আছে আর এখানে লেখা আছে টাইগ্রিস। এই যে দেখো ডান পাশে একটা নদী, এটা টাইগ্রিস নদী। আর দজলা এবং ফোরাত হচ্ছে ইরাকের ২ টা নদী। তোমরা জানো, যদি না জানো তবুও গুগলে সার্চ করে দেখতে পাবে। দজলা এবং ফোরাত কোথাকার নদী? এটা হচ্ছে ইরাকের নদী। আমরা একটু সংজ্ঞাটা পড়ে নিই। দজলা, ফোরাত কিংবা টাইগ্রিস, ইউফ্রেটিস যাই বলা হোক, মেসোপটেমিয়া সভ্যতার বিস্তার ২ টি নদীর মাঝখানে অবস্থিত পলল বিধৌত উর্বর ভূমিতে। মানচিত্রের মাঝে এই উর্বর ভূমিরূপকে দেখাতো অনেকটাই অর্ধচন্দ্র তথা বাঁকানো চাঁদের মতো। তাই এর নাম দেওয়া হয়েছে ফার্টাইল ক্রিসেন্ট। যা একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। মূলত ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন আর জর্দান মিলেই এই ফার্টাইল ক্রিসেন্টের বিস্তার। অনেকে আবার কুয়েতের উত্তরাংশ এবং তুরস্কের দক্ষিণ পূর্বাংশের পাশাপাশি ইরানের পশ্চিম দিকের একাংশকে এই উর্বর অর্ধচন্দ্রাকৃতির ভূমিরূপ তথা ফার্টাইল ক্রিসেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে আমরা এই ম্যাপ থেকেই দেখলাম, এখানে আছে এই পাশে আছে কুয়েত, এই পাশে আছে কুয়েত, এরপরে এখানে টাইগ্রিস নদী, ইউফ্রেটিস নদী,
ইউফ্রেটিস নদী, সিরিয়ার জর্ডান আছে, এখানে এখানে ফিলিস্তিন আছে। এই পুরো এলাকাটাকে যেহেতু বাঁকা চাঁদের মতো দেখা যায়, এই কারণে এটাকে বলা হয় ফার্টাইল ক্রিসেন্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই তোমরা? এই ফার্টাইল ক্রিসেন্ট আমরা শিখলাম। এরপরের স্লাইডে আমরা যাই, এই ম্যাপগুলো আমরা দেখেছি, এরপরের স্লাইডে দেখি কি আছে, তাই না? মেসোপটেমিয়া সভ্যতা অনেক বড় একটা চ্যাপ্টার, এটা রিডিং পড়ার মধ্যে পড়তে হবে। ওই পড়তে পড়তে গিয়ে যে বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এখানে দেখো হলুদ করে দিয়েছি, তোমরা সেইগুলো ইনশাআল্লাহ খাতা কলম যদি থাকে সেগুলো তোমরা নোট করে নিবে। আচ্ছা, এরপরে দেখো আরো বর্ণনা আছে, মূলত সুমেরীয়, ব্যাবিলনীয়, এসেরীয় এবং ক্যালদীয় সভ্যতা। আমরা যদি এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, আজকে আর আগানো যাবে না। এগুলো আমরা নাম মনে রাখি, এগুলো এক ধরনের সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা যেরকম, এরকম ছোট ছোট এর আরো অসংখ্য এই সভ্যতা, এই সভ্যতাগুলোর নাম এখানে দেওয়া হয়েছে। এই সকল সভ্যতার সম্মিলিত রূপকেই আমরা জেনে থাকি মেসোপটেমীয় সভ্যতা হিসাবে। বুঝতে পেরেছো? এই সভ্যতা শুরু হয়েছিল, এখন তোমাকে প্রশ্ন হতে পারে তাহলে এই সভ্যতা শুরু হয়েছিল কবে? খ্রিস্টপূর্ব 5000 অব্দের দিকে। তোমরা জানো খ্রিস্টপূর্ব আর খ্রিস্ট পরবর্তী দুটা যুগ আছে। যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়গুলোকে খ্রিস্টপূর্ব বলা হয়, আর পরবর্তী সময়কে আমরা আসলে এখন কাউন্ট করি। ঠিক আছে? তো বলা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্বে বর্তমান ইরাক থেকে শুরু করে ফার্টাইল ক্রিসেন্টের প্রায় পুরোটাই ছিল এই সভ্যতার বিস্তার। অর্থাৎ প্রায় কত 5000 বছর এই জুড়ে এই সভ্যতা টিকে ছিল, জীবিত ছিল। সরি। আচ্ছা, এই সভ্যতার বিকাশ যে অঞ্চলে ঘটেছিল তার উত্তরে আর্মেনিয়া অঞ্চল। এগুলো আসলে ডেসক্রিপশন দিয়েছে, বর্ণনা দিয়েছে। আমরা একটু পড়ে যাই, না পড়লে তোমরা হয়তো অনেক সময় বুঝবে না। এই সভ্যতার বিকাশে যে অঞ্চল ঘটেছিল তার উত্তরে একটা সীমানা দিয়েছে, বলতেছে উত্তরে কি ছিল? আর্মেনিয়া পার্বত্য অঞ্চল, পশ্চিমে দক্ষিণে আরব মরুভূমি ছিল, দক্ষিণ পূর্বে পারস্য উপসাগর ছিল, যে সাগরটা আমরা একটু আগে দেখেছি। যে এখানে দেখো এই ম্যাপটাতে আমরা দেখতে পাই, এই যে ম্যাপটাতে এই যে দেখো এই যে দেখো পারস্য উপসাগর, এই যে মেডিটেরিয়ান সি এখানে দেওয়া আছে। এই বর্ণনাগুলো তারা এখানে দিয়েছে। এবং পশ্চিমে ভূমধ্য সাগর অবস্থিত ছিল। উত্তর ও পূর্ব দিকে উচ্চ পর্বতাঞ্চল মেসোপটেমিয়াকে প্রাকৃতিক প্রাচীরের সুবিধা দিয়েছে। এর চারপাশে পূর্ব দিকে, এটা কি বলছে? উত্তর পূর্ব দিকে, অর্থাৎ এই অঞ্চলের উত্তর দিকে একটা পাহাড়, অনেকগুলো পাহাড় ছিল। সেই পাহাড়ের সুবিধার কারণে অন্যান্য গোষ্ঠীরা এসে একে আক্রমণ করতে পারতো না। এটাকে কি বলা হয়েছে? প্রাচীর। এই যে প্রাচীর মানে কি? দেয়াল, তাই না? পাহাড় তাদেরকে দেয়াল হিসেবে আগলে রাখতো সারাক্ষণ। আচ্ছা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে সুমেরীয়, আক্কাদীয়, অ্যামোরাইট, ক্যাসাইট, এসেরীয় এবং ক্যালদীয় জাতিগোষ্ঠী মিলে প্রাচীনকালে এই ভূখণ্ডে একটি উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। কৃষির জন্য সেচ আর যাতায়াতের ক্ষেত্রে চাকার আবিষ্কার করেছিল। এই সভ্যতার জন্য যুগান্তকারী অর্জন। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে মেসোপটেমীয় সভ্যতা মূলত গড়ে উঠেছিল কি কারণে? এর উত্তর পাশে একটা অনেক বড় বড় পাহাড় ছিল। সেই পাহাড়ের কারণে অন্যান্য এলাকার লোকজন এসে তাদেরকে আক্রমণ করতে পারতো না, যার কারণে তারা সেফ থাকতো। এবং এর পাশে যেহেতু দুইটা নদী ছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি দুইটা নদী, এই নদীতে প্রচুর পানি ছিল। এই পানিগুলো নিয়ে তারা খাল কেটে কেটে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। এই নদী থেকে খাল কাটতো, খাল কেটে খালের ভিতর থেকে পানি নিয়ে যেত, এবং সেই পানি দিয়ে আশেপাশের যে জমি ছিল, ভূমি ছিল, সেগুলোতে পানি সেচের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করত। সেই উৎপাদন করার ফলে এখানে অসংখ্য মানুষ এসে কিন্তু আস্তে আস্তে বসতি গড়ে থাকে, গড়তে শুরু করে, এবং আস্তে আস্তে সেখানে সভ্যতার উন্নতি ঘটে। মানুষ তাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে সচেষ্ট হয়। এবং এই যে মেসোপটেমিয় সভ্যতা, এই সভ্যতায় আমরা এখানে দেখলাম সবচেয়ে বড় আবিষ্কার কি ছিল? তারা জমি জমাতে ফসল করার জন্য তারা কি করেছিল? সেচ আবিষ্কার করেছিল। ঠিক আছে? কিভাবে? খাল কেটে। আর কি আবিষ্কার করেছিল? তারা চাকা আবিষ্কার করেছিল। তোমরা জানো বর্তমান বিশ্ব ঘুরে বেড়ায় কার উপরে? চাকার উপরে। যেমন ধরো রাস্তাঘাটে যেখানেই যাও চাকা, গাড়িতে চাকা, তাই না? হোন্ডাতে চাকা, বাসে চাকা, উড়োজাহাজ আছে না, এখানেও চাকা। যেখানে যেতে থাকবে চাকা কিন্তু লাগবেই। সেই চাকার আবিষ্কার এই যুগে ঘটেছিল। তখন তোমাকে যদি প্রশ্ন করে চাকার আবিষ্কার কোন যুগে হয়েছিল, তাহলে তুমি কি প্রশ্ন উত্তর দিবে? বলো তো দেখি, এখানে যারা আছো বলো, এখানে যারা আছো, যে চাকার আবিষ্কার কোন যুগে হয়েছিল, বাট কোন সভ্যতায় হয়েছিল? মেসোপটেমিয়া।
মেসোপটেমিয়া বলো অথবা মেসোপটেমিয়া, যেটাই খুশি তুমি যেভাবে বলে শান্তি পাও। মেসোপটেমিয়া আচ্ছা অথবা অথবা মেসোপটেমিয়া, তুমি যেভাবে উচ্চারণ করে মনে রাখতে পারো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ধরো। এইটা, এই যে সেচ কার্য, পানিতে বা জমিতে পানি দিয়ে যে সেচ দেওয়া হয়, পানি ছিটিয়ে দেওয়া, এখন তো আমরা কি দিয়ে করি? মেশিন দিয়ে করি, তাই না? ওই সময় তো আর মেশিন ছিল না, ছিল? ছিল না। তারা কি করতো? এই যে নদীগুলো ছিল, দুই পাশে এই যে নদীগুলো ছিল, এই নদী থেকে খাল কাটতো। খাল কেটে সেই খাল দিয়ে পানি দিত। সেই পানি পানি দিয়ে কি করতো? এই যে চারপাশে সবুজ যে জমিগুলো দেখতেছি, ভূমি দেখতেছি, সেই ভূমিতে ফসল কাটতো এবং সেখানে তারা সেচ কার্য দিত। এতে করে ফসল খুব ভালো হতো। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয়, তুমি বলো তো কোন সভ্যতার সময় সেচ কার্য আবিষ্কার করা হয়, তাহলে কি বলবে? বলো, এটা কাকে ধরবো? শেলি খাতুন বলো। বলো শেলি। জি স্যার। সেচ কার্য কোন সভ্যতার সময় আবিষ্কৃত হয়? শেষ কার্য তোমরা কি পড়া শুনতেছো না আচ্ছা, বা বুঝতেছো না? প্রাচীন কালে। তোমরা কি পড়া শুনতেছো না, দেখতেছো না? পড়ার সময় ছিলা? জি স্যার। তাহলে কেন বলতে পারলা না? আর কে বলতে পারবা বলো তো? কে বলতে পারবা বলো? স্যার মেসোপটেমীয় সভ্যতার সময়। গুড। এই যে আমরা এগুলো এগুলো কিন্তু বোঝার মতো কিছু নাই, বুঝতে পারছো? এগুলো কিন্তু মুখস্থ করিও, মুখস্থ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, কয়েকবার পড়বা। এই যে চ্যাপ্টার গুলো আছে 5-6 বার, 7 বার, 8 বার বা 10 বার পড়লে এগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথের মতো কিছু না, তোমাকে বুঝিয়ে দিব যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম কিন্তু তেমন কিছু না। জাস্ট খালি পড়া এবং কোন যুগে কোন সময়ে কোন সভ্যতায় কোন বিষয়টা সবচেয়ে বেশি তারা আবিষ্কার করেছে, এইগুলো কিন্তু এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন চাকার আবিষ্কার হয়েছিল মেসোপটেমীয় সভ্যতার আমলে, এবং জমি জমাতে কৃষি কাজের জন্য যে সেচ কার্য দেওয়া হতো, সেটাও আবিষ্কৃত হয়েছে কোথায়? এই যে মেসোপটেমীয় সভ্যতার এই সময়। আর মেসোপটেমীয় সভ্যতা শুরু হয়েছিল কবে সেটা বলো তো কেউ একজন। 5000 খ্রিস্টাব্দে। খ্রিস্টপূর্ব 5000 অব্দে। কত? খ্রিস্টপূর্ব পাঁচ 5000 হাজার অব্দে। 5,000 অব্দে। অর্থাৎ 5000 খ্রিস্ট। আমাদের আমাদের যীশু খ্রিস্টের নাম শুনেছি না আমরা অনেকেই? যীশু খ্রিস্ট জন্মের 5000 বছর পূর্বে এই সভ্যতা শুরু হয়েছিল। বুঝতে পেরেছো? ক্লিয়ার তোমরা সবাই? আচ্ছা, এর পরের দিকে যাই। এই সভ্যতার আরো কিছু বর্ণনা আছে, সেগুলো আমরা একটু শিখি, পড়ি। আচ্ছা, ওই পর্যন্ত আমরা পড়লাম। এরপরে দেখি এই অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথম নেতৃত্ব দিয়েছিল কারা? সুমেরীয়রা। এটা একটা সভ্যতা। এই সভ্যতারা, সুমেরীয় সভ্যতা কিছু লোক গড়ে তুলেছিল। তারাই মূলত এই মেসোপটেমিয়া সভ্যতার শুরু করে। পুরাতাত্ত্বিক খনন করে মেসোপটেমিয়ার ইউবেদ অঞ্চলে কয়েকটি জনবসতি পাওয়া গিয়েছে। পুরাতত্ত্ব বলতে কি বোঝায়? যে বিভিন্ন মাটির জিনিসপত্র তোমরা দেখো না, তোমরা বিভিন্ন খবর টবর পড়ে দেখো না যে মাটির নিচে এটা পাওয়া গেছে, ওইটা পাওয়া গেছে, তাই না? পাওয়া গেছে না? এগুলোকে পুরাতত্ত্ব বা পুরাকীর্তি বলা হয়। এইগুলো থেকে জানা গেছে যে এই অঞ্চলে আসলে যে মেসোপটেমিয়া যে সভ্যতাটা ছিল, সেই সভ্যতাটা শুরু করেছিল সুমেরীয়রা, এবং এই অঞ্চলের নাম ছিল ইউবেইদ অঞ্চল। এই যে দেখো, তোমাকে প্রশ্ন করতে পারে সুমেরীয়রা যে সভ্যতা শুরু করেছিল সেই সভ্যতাটা কোন অঞ্চলে ছিল? এই যে মেসোপটেমিয়ার ইউবেইদ অঞ্চলে সুমেরীয়রা একটা সভ্যতা শুরু করেছিল, এই যেই সভ্যতা আস্তে আস্তে পরবর্তীকালে মেসোপটেমীয় সভ্যতায় রূপ নেয়, তাই না? তোমাকে জিজ্ঞেস করতে পারে, তাহলে তুমি বলতে পারবে কিন্তু এখান থেকে যে মেসোপটেমীয় সভ্যতা কোথা থেকে শুরু হয়েছিল? ইউবেইদ অঞ্চলে। আচ্ছা, ইউবেইদের মতো ওয়ার্কা একটা সংস্কৃতি, বিভিন্ন ধরনের নাম এখানে আস্তে আস্তে, এগুলোর সাথে আমরা আসলে পরিচিত নই, এগুলো বোঝার কিছু নয়, মুখস্থ করতে হবে। ইউবেইদের মধ্যে ওয়ার্কা সংস্কৃতি সুমেরীয় ভাষায় ইউরুক, সুমেরীয় একটা ভাষা, এখানে একে বলা হয় ইউরুক, এবং সেমেটিক ভাষা। এই যে দেখো সেমেটিক ভাষা, এগুলো দেখবা বিভিন্ন পরীক্ষায় আসেই। তোমাকে জিজ্ঞেস করতে পারে ইউরুক কি, সেমেটিক কি। এই সেমেটিক একটা ভাষা, ইউরুকও কি একটা ভাষা। এই ভাষায় ওই সময়কার মানুষেরা কথা বলতো। আমরা যখন, যেমন এখন বাংলা ভাষায় কথা বলি, অথবা ইংরেজিতে কথা বলি, অথবা হিন্দিতে কথা বলি, অথবা উর্দুতে কথা বলি, বলি না? তখন এই অঞ্চলে, এই যে ম্যাপ দেখছি আমরা, এই যে ম্যাপ, এখানে এই ম্যাপের যে অঞ্চলটা রয়েছে মেসোপটেমিয়া সভ্যতার যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে যে সমস্ত লোকজন বসবাস করত, তারা এই সমস্ত ভাষায় কথা বলতো। ঠিক আছে? এখন কিন্তু সেই ভাষা আর নেই। আমরা এগুলো জানতে পেরেছি কিভাবে? সরি, ওই সকল অঞ্চলে যে পুরাকীর্তিগুলো রয়েছে, সেই পুরাকীর্তি থেকে আমাদের যারা গবেষক দল রয়েছেন,
যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন তারা ওগুলো থেকে খুঁজে খুঁজে বের করেছেন যে তারা ইউরোপ এবং সেমেটিক ভাষায় কথা বলতো। তোমাকে যদি প্রশ্ন করে সেমেটিক ভাষায় কারা কথা বলতো, এই যে দেখো লেখা আছে ইরেস নামে পরিচিত ছিল। সেমেটিক ভাষায় যারা কথা বলতো তাদেরকে কি বলা হতো? ইরেজ। ঠিক আছে? এগুলা বোঝার কিছু আসলে নাই। ওকে, জাস্ট মুখস্থ করা। আচ্ছা, এই সংস্কৃতি আদি সাক্ষরতা যুগের মেসোপটেমিয়ার কথা জানান দিচ্ছে। এগুলো তারা আসলে যারা গবেষক তারা এগুলো লিখেছে, এইভাবে বর্ণনা করেছে এই যুগের কথা। প্রাথমিক যুগের সংস্কৃতি হিসেবে এই ওয়ারকাতে উন্নত মানের মৃৎপাত্র তৈরি হতো। মৃৎপাত্র মানে হচ্ছে মাটির পাত্র। বুঝতে পেরেছো? তৈরির প্রমাণ পাওয়া গেছে। ইয়ান্নায় অবস্থিত দেবতা আনুর মন্দির এবং ইউরোপের জিগুরাট তথা শ্বেত মন্দির এই সংস্কৃতির উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। আমরা একটু দেখি, যদি গুগলে সার্চ করে দেখি জিগুরাট এটা কি, এটা পাই কিনা। আমরা একটু দেখি তো জিগুরাট কি জিনিস। এই যে দেখো দেখাচ্ছে, এই যে জিগুরাট, বুঝতে পারছো? এই যে জিগুরাট দেখো কি, জিগুরাট একটা মন্দির, তাই না? এই যে এখানে এরকম ভাবে এটা তৈরি করা হয়েছিল। এই যে চোগা জানবিল জিগুরাট মডেল, বুঝতে পেরেছো? তখনকার মানুষও দেখো কত বুদ্ধি ছিল তাদের। আমরা তো তাদেরকে দেখি নাই, তারাও এরকম দেখো এরকম সুন্দর সুন্দর মন্দির বা বিল্ডিং তারা কিন্তু স্যার আমার স্ক্রিনে দেখাচ্ছে না তৈরি স্যার। করতো। স্কুলে দেখা যাচ্ছে না? জি না স্যার। বলো কি, শেয়ার করছো কে ভাই? তোমরা কি এতক্ষণ দেখতে পাও নাই শেয়ার? হ্যাঁ, জি না স্যার। তো কি শুনতেছো তোমরা তাহলে? কথা বলো স্যার না। এতক্ষণ মানে আপনি যে বলছিলেন যে গুগলে সার্চ দিচ্ছেন ওই সময় ওই মানে ওই পর দেখা যাচ্ছে না স্যার। গুগলে সার্চের পর দেখতে পাচ্ছ নাই তো? না, স্যার, জি। এখন কি কালো দেখা যাচ্ছে? জি স্যার। এখন আপনার কি প্রোফাইলটা দেখতেছো? এখন দেখতেছো? জি না স্যার। এই এখন জি জি এখন জি আসছে স্যার, স্যার। এখন দেখতে পাই। জি এখন দেখতে পাচ্ছ না? বলবে আমাকে যখন তোমরা দেখতে পাবে না, খুলে রেখেছি এই কারণে তোমরা যেন দেখতে পাও। এ দেখো জিগুরাট, এই যে দেখো আমরা জিগুরাট নিয়ে সার্চ দিয়েছিলাম, তাই না? এই দেখো জিগুরাট, এটা হচ্ছে জিগুরাটের ছবি। এই যে দেখো জিগুরাট মডেল। দেখো তখনকার মানুষও কিন্তু এই যে এই এত সুন্দর সুন্দর বিল্ডিং বানাতো। আর কিভাবে? দেখো এই যে এরকম ভাবে তারা কিন্তু তৈরি করতো। জিগুরাট হচ্ছে এক ধরনের মন্দির যে যেখানে ওই সময়কার লোকজন ধর্মকর্ম পালন করতো। ঠিক আছে? উল্লেখযোগ্য স্থাপত্য, এগুলাকে আমরা কি বলি বাংলা, এগুলোকে কি বলি? স্থাপত্য বলি। স্থাপত্য আমরা বিল্ডিং, বাংলায় কি বলবি, কি বলি আমরা এগুলোকে? স্থাপত্য শিল্প, তাই না? ওই রকম ধরনের তারা ঘর বাড়ি মাটি দিয়ে তৈরি করেছিল, এগুলোকে আমরা আসলে স্থাপত্য বলছি। আচ্ছা, এর পরের পর্যায়ে চলে যাই আমরা। এখন কি তোমরা তোমরা আমার স্লাইড দেখতে পাচ্ছ নাকি ছবি দেখতে পাচ্ছ? স্লাইড দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওকে, স্লাইডে দেখো এখানে লেখা আছে দজলা ফোরাত নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতার প্রাথমিক বিকাশের সময়কাল হিসেবে মনে করা হয় এই যে খ্রিস্টপূর্ব ৩৫০০ থেকে ৩০০০ খ্রিস্টপূর্ব, এই সময় একটু মতভেদ আছে। এখানে দেখো শুরু করেছিল বলছে যে খ্রিস্টপূর্ব ৫০০০ সব অব্দের দিকে, আর এখানে বলছে দজলা এবং ফোরাত, এটা কিন্তু আলাদা আর একটা এরিয়া। দজলা কোথায় এবং ফোরাত দেখি তাহলে আমরা একটু, চলো দেখি দজলা কি ফোরাত কি, তাই না? দেখা যায় না? অবশ্যই কিন্তু আমরা খুব সহজে এখন এই বিষয়গুলো জানতে পারি। এখন কিন্তু আর আগের মতো দিন নাই যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এগুলো শিখতে হয়। তোমাদের হাতের কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে অথবা ল্যাপটপ থাকে, এখানে গুগলে গিয়ে সার্চ দিয়ে কিন্তু তোমরা এইসব বিষয়গুলো জানতে পারো। দেখো দজলা এবং ফোরাত কি আমরা একটু জানি। এই যে দেখো দজলা এবং ফোরাত নদীর ব্যবস্থা। এই যে দেখো এখানে দেখাচ্ছে, এখানে যে টাইগ্রিস ইউফ্রেটিসও আছে, হ্যাঁ, এবং দজলা এবং ফোরাত। এখানে কি লেখছে? দজলা ফোরাত তাদের উপনদীর মধ্যে পশ্চিম মিশরের একটি প্রধান নদী। ব্যবস্থা পূর্ব তুরস্কের আর্মেনীয় উচ্চভূমি থেকে উদ্ভূত নদীগুলো সিরিয়া ও ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ ইরাক এবং সিরিয়ার উল্লেখযোগ্য দুইটা নদীর নাম হচ্ছে দজলা এবং ফোরাত। বুঝতে পেরেছো তোমরা এবার? এই যে নদীগুলো, সেগুলো কোথা থেকে হয়েছে? সিরিয়া, এই যে তুরস্কের আর্মেনীয় অঞ্চল নামে একটা জায়গা আছে, সেই অঞ্চল থেকে এটা উৎপাদন হয়েছে এবং এটা সিরিয়ার মধ্য দিয়ে ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এইটা হচ্ছে দজলা এবং ফোরাত নদী। এই অঞ্চল দিয়ে কিন্তু মানুষ বসবাস করতো এবং এক ধরনের সভ্যতা গড়ে উঠেছিল। এই কারণে এখানে বলা হয়েছে যে দজলা এবং ফোরাত নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতার প্রাথমিক বিকাশ। যখন মেসোপটেমিয়া সভ্যতা শুরু হয় তখন ছিল ওই যে রেড ক্রিসেন্ট, ফার্টাইল ক্রিসেন্ট ওই এলাকায়।
ওই এলাকা থেকে এটা বাড়তে 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 আস্তে আস্তে এটা কোথায় চলে যায়, দজলা এবং ফোরাত যে নদীর আছে এই তীর পর্যন্ত এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে। এবং এই অঞ্চলে বলতেছে এই অঞ্চলে এটার বিকাশ ঘটেছে খ্রিস্টপূর্ব 3000 থেকে 3500 থেকে 3000 এই সময়কালটাতে এই এলাকায় মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটে। কেন ঘটেছে? এই অঞ্চলের নিচু সমতলে প্রথম সংস্কৃতির চিহ্ন পাওয়া যায় গিয়েছে। ধারণা করা হয় 4000 খ্রিস্টাব্দের শেষ দিকে কয়েকটি জনগোষ্ঠী এই অঞ্চলে বসতি গড়ে তুলেছিল। প্রাথমিক দিকের মেসোপটেমিয়াতে গড়ে উঠেছিল কিছু নাগরাষ্ট্র যেমন, আচ্ছা এখন দেখো আমরা এখানে একটু ম্যাপটা দেখি। এই যে মেসোপটেমিয়া আমরা এখানে দেখছি, এখানেই এই যে পাশ দিয়ে এখানে ফোরাত, দজলা এবং ফোরাত নদী ছিল। এই নদীগুলোর অঞ্চল দিয়ে পাশাপাশি আস্তে আস্তে কিন্তু মানুষগুলো নগর গড়ে তোলে, নগর বা শহর। তোমরা জানো বেশিরভাগ শহরগুলো সাধারণত নদীর পাশে গড়ে ওঠে বা নদীর তীরবর্তী এলাকায় গড়ে ওঠে। কেন? নদীর মাধ্যমে যোগাযোগ খুব সহজ ছিল বিধায় মানুষজন কিন্তু এই নদীর তীরবর্তী এলাকায় বসতি গড়ে তোলা শুরু করে প্রথম। এই কারণে যারা জানো, যারা বাংলাদেশের ইতিহাস ঘাটবে, বাংলাদেশের বড় বড় যে শহরগুলো আছে, তোমরা জানো যারা রাজশাহীতে থাকো, রাজশাহী নদী কিন্তু পদ্মার তীরে অবস্থিত। যারা ঢাকায় আছে তারা ঢাকা জানো, ঢাকা কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে। যারা খুলনায় আছো তারা খুলনা কিন্তু রূপসা নদীর তীরে। যারা বরিশালে থাকো, বরিশাল কিন্তু নদীটার নাম ভুলে গেলাম, সেই নদীর তীরে অবস্থিত। এরকম ভাবে দেখবা বড় বড় শহরগুলো কিন্তু নদীর তীরবর্তী এলাকায়, নদীর পাশে আসলে গড়ে উঠেছে। কারণ নদীর মাধ্যমে মানুষের পক্ষে যোগাযোগ করা খুবই সহজ ছিল। পাশাপাশি এই সমস্ত এলাকায় নৌকার মাধ্যমে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে পণ্য পরিবহন করা সহজ ছিল বিধায় মানুষজন এইসব এলাকায় কিন্তু রাষ্ট্র, নগর বা শহর গড়ে তোলে। নগরকে বাংলায় একে বলা হয় কি, আমরা এখন কি বলি? শহর। আস্তে আস্তে এই ফোরাত এবং দজলা এই দুইটা নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু নগর গড়ে উঠতে শুরু করে। কারণ কি ছিল? এই এলাকা খুবই উর্বর ছিল এবং এখানে মানুষ তাদের শস্য-টস্য ফলন করার জন্য কি করত? পানি সেচের ব্যবস্থা ছিল বিধায় তারা এখানে বসবাস করতে শুরু করে। আচ্ছা, প্রাথমিক দিকের মেসোপটেমিয়াতে গড়ে উঠেছিল কিছু নগরাষ্ট্র। এই যে নগরাষ্ট্রের কথা বলতেছে, এখন তোমাকে প্রশ্ন করতে পারে মেসোপটেমিয়াতে যে নগরাষ্ট্রগুলো গড়ে উঠেছিল তার দুই একটা নাম তোমরা যদি বলতে পারো। এখানে মুখস্থ রাখো, উর নামে একটা নগর গড়ে উঠেছিল, ইউরোপ নামে একটা নগর গড়ে উঠেছিল, লাগাস নামে একটা শহর গড়ে উঠেছিল এবং উম্মা। দেখো 1 2 3 4 চারটা শহরের নাম তারা বলেছে। মেসোপটেমিয়ার সভ্যতার সময় বেশ বিখ্যাত এই শহরগুলো ছিল, এখানে তারা বলেছে। প্রাচীন গ্রামসমূহের চেয়ে আকারে বেশ বড় ছিল এই নগরাষ্ট্রগুলো। এখনো দেখো আমাদের যে গ্রামগুলো আছে, আমাদের দেশের শহরগুলোর চেয়ে গ্রামের আকার কিন্তু বড়, তাই না? জেলা শহর বা থানা শহর, ছোট ছোট এরিয়াতে কিন্তু থানা শহরগুলো গড়ে ওঠে, কিন্তু এর চাইতে বেশি এলাকায় কিন্তু গ্রাম, তাই না? আর ওই সময় ছিল কি, গ্রামের চাইতে শহরের গুলোর আকার বেশি ছিল। কারণ এই এলাকায় বিনোদনের সুযোগ সুবিধা পাওয়ার কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে নগরমুখী হয়েছিল। আচ্ছা, পাশাপাশি এখানে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রিয়াকাণ্ডের কেন্দ্রভূমি গড়ে উঠেছিল। এইভাবে কিন্তু আস্তে আস্তে কি হয়, যখন একসাথে বিভিন্ন মানুষজন জড়ো হতে থাকে তখন কি হয়, বিভিন্ন ধরনের সংগঠন কিন্তু গড়ে ওঠে। আমরা যখন এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখতে পাই, শহর অঞ্চলগুলোতে কিন্তু পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধাগুলো বেশি। ঠিক সেই সময় যখন এই যে মেসোপটেমীয় সভ্যতা যখন গড়ে উঠেছিল, তখনও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এই নদীর তীরবর্তী এই যে সভ্যতাগুলো আমরা এতক্ষণ দেখলাম, ইউফ্রেটিস, টাইগ্রিস, তারপরে দজলা ফোরাতের যে নদীর তীরবর্তী অঞ্চলগুলো দেখলাম, এই অঞ্চলগুলোতে তারা গড়ে তুলেছিল। আচ্ছা, এরপরে আমরা যাব পরের স্লাইডে। আচ্ছা, তোমাদের কেমন লাগতেছে? এটা আসলে রিডিং পড়ার মতো তো, এগুলো আমি আসলে তোমাদেরকে বোঝানোর মতো তেমন কিছু পাচ্ছি না। জাস্ট তোমাদেরকে আমি কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট সেগুলো একটু জানানোর চেষ্টা করছি, যাতে করে তোমরা অন্তত পরীক্ষাতে ভালো করতে পারো। আচ্ছা, এরপরে যে স্লাইড আছে সেটা একটু যাই। আমরা একটু আজকে ইউফ্রেটিস মেসোপটেমিয়ার সভ্যতা শেষ করব, জানি না শেষ করতে পারবো কিনা। এরপরে আরো বর্ণনা আছে, আমরা এইগুলোকে দেখে নেই। মানুষ তাদের প্রয়োজনে কি করেছে। সভ্যতার উন্মেষ পর্ব হিসেবে মনে করা যেত 3000 খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে। এই সময়ের শেষের দিকে মেসোপটেমিয়া টাইগ্রিস ইউফ্রেটিস নদীর পানিকে বাদ দিয়ে কৃষিকাজের প্রয়োজনে সেচের জন্য ব্যবহার করা হতো। এই যে দেখো, তাহলে মেসোপটেমিয়া সভ্যতায় এই যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস যে নদী ছিল, এই নদীতে মানুষ কি করতো? বাঁধ দিত। বাঁধ দিয়ে সেই পানিকে তারা জমির মধ্যে নিয়ে কৃষিকাজ করত। ঠিক আছে? তারা প্রচুর খাল খননের মাধ্যমে বন্যা প্রতিরোধ করতে পেরেছিল। তাহলে দেখো, হয়তো এই ২ টা নদী থাকার কারণে প্রচুর পানি আসতো। সেই পানিগুলো হয়তো নিম্নাঞ্চলে একদম ভরে যেত, যার কারণে কিন্তু বন্যা হতো। কিন্তু সেই অঞ্চলের মানুষগুলো কি করলো, যখন বন্যা হতো তখন তারা কি করতো? খাল খনন করে সেই খালের ভিতরে পানি ঢুকিয়ে দিত,
যাতে করে আপাতত তারা বন্যার হাত থেকে বাঁচতে পারে। দেখো যুগে যুগে মানুষ কিন্তু এইভাবেই তাদের প্রয়োজনে বিভিন্ন কিছু তৈরি করেছে, তাই না? এখন যেমন আমরা বন্যা হলে কি করি? নিচতলা বিল্ডিং থাকলে দোতলায় উঠে যাই, তাই না? বা আমরা যাদের বাড়িঘর আছে তারা কি করি? টিনের বাড়িঘর বা শনের বাড়িঘর থাকলে আমরা কি করি? নতুন নতুন বিল্ডিং বানানোর চেষ্টা করি, অথবা ফ্লাড সেন্টার নামে হয়। বর্তমান সরকারের একটা বিশেষ প্রকল্প রয়েছে, যেই সমস্ত এলাকায় বন্যা প্রবণ, সেই এলাকায় কিন্তু তারা ফ্লাড সেন্টার তৈরি করে। বুঝতে পেরেছো? যাতে করে বন্যার সময় সেই মানুষগুলো ওই এলাকায় নিয়ে আশ্রয় দিতে পারে। এই মেসোপটেমিয় সভ্যতার সময় দেখো, যখন তাদের বন্যা হতো তখন কিন্তু তারা এই এলাকাতে খাল খনন করে সেই খালের ভিতরে পানি ঢুকে দিত, যাতে করে তারা বন্যার হাত থেকে রক্ষা পায়। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা দেখি কি আছে। অনেক বড় তো এই সভ্যতাটা, যার কারণে একটু বেশি করে তোমাদেরকে পড়তে হবে। এই মেসোপটেমিয় সভ্যতার উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা একটু দেখি। তারা কৃষি ও পশুপালন করত। এরপরে তারা কি করত? বিজ্ঞান ও প্রযুক্তিতে তারা বেশ উন্নতি লাভ করেছিল। শুধু তাই নয়, ভাষা এবং সাহিত্য তারা এইসবের চর্চা করত। আমরা যখন এখন ভাষা আছে, আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি। সেই সময়ে কিন্তু আস্তে আস্তে ভাষা আবিষ্কৃত হয়েছিল, সেটা আমরা দেখব। এরপরে তারা শহর নগর তৈরি করেছিল। এরপরে এবং তারা দেখতে পাচ্ছি মানুষজনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন এবং বিচার, এই বিষয়গুলো কিন্তু তারা তখন তৈরি করেছিল। সেগুলোও এই মেসোপটেমিয় সভ্যতার সময় থেকে কিন্তু শুরু হয়েছিল। এরপরে দেখো আরো আছে, তখন তারা কিন্তু ধর্মকর্ম পালন করত। এখন যেমন বিভিন্ন ধর্মের লোকজন রয়েছে বাংলাদেশে, তারাও ধর্ম পালন করে, তাই না? তখনই কিন্তু ধর্ম পালন শুরু হয়ে যায়। এবং সর্বশেষ আমরা দেখেছি ওই অঞ্চলে মেসোপটেমিয় সভ্যতার সময় একটা রাজনৈতিক বিশেষ দল বা রাজনৈতিক বিষয়গুলো আস্তে আস্তে জন্ম নেয়, যে কারা এই এলাকার লোকজনকে শাসন করবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মেসোপটেমিয়া সভ্যতা, এই সভ্যতায় কিন্তু আসলে অসংখ্য ধরনের বিষয়গুলো গড়ে উঠেছে, যা আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না এইটা, কিন্তু যারা আমাদের সেই সময়ের লোকজন ছিলেন তারা কিন্তু এগুলো করেছেন। আমরা এখন যেরকম করি, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো পট পরিবর্তন হয়ে তারা শাসন করে, তখনও কিন্তু সেই সময় এই বিভিন্ন ধরনের রাজনৈতিক দল তারাও কিন্তু গঠন করেছিল, এবং তারা বিভিন্ন সময়ে ওই এলাকার লোকজনকে কিন্তু তারা কি করত? শাসন করত। তাহলে মোটামুটি ভাবে আমরা একটু যে বিষয়টা জানতে পারলাম মেসোপটেমিয় সভ্যতার উল্লেখযোগ্য অবদান ক্ষেত্রে, আমি যদি এত পড়া না পড়িয়ে একটা সামারি করি, সেই সামারি থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। আমি সামারিটা দিয়ে তোমাদের আজকে শেষ করব। আমি বুঝতে পেরেছি এটা যদিও তেমন মজাদার বিষয় হচ্ছে না, ২-১ টা ছবি দিয়েছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো। পাশাপাশি তোমরা যদি আজকে আমার এই সামারিটাকে ফলো করো, তাহলে আমি আশা করি তোমাদের এই যে লম্বা বিষয়গুলো আমি বর্ণনা করলাম, আরো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা স্লাইড আছে। এই স্লাইডে এই বিষয়গুলো একটার পর একটা লিখে দেওয়া আছে, বর্ণনা করা আছে। তোমরা যদি অন্তত এই স্লাইডটা মুখস্থ করো, এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো যদি মুখস্থ করো, তাহলে এখান থেকে যে বিষয়গুলো বর্ণনা করা আছে, এখানে অনেক বিষয়গুলো তোমরা জানতে পারবে। চলো, আমরা প্রায় ১ ঘন্টা হয়ে গেছে, আর বেশি সময় আমরা ক্লাস নিব না। আমরা এখানে প্রকৃতপক্ষে মেসোপটেমিয় সভ্যতার যে উল্লেখযোগ্য অবদান, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য অর্জন বা উল্লেখযোগ্য আবিষ্কারগুলো যদি আমরা এখান থেকে দেখি এক নজরে, তাহলে আমরা যে বিষয়গুলো পাবো সেটা আমরা এখন জেনে নেই। এখানে দেখো আমি লিখে রেখেছি মেসোপটেমিয় সভ্যতার মূল বৈশিষ্ট্য, মূল অর্জন বা মূল প্রাপ্তি যদি আমরা বলি সেটা কি? এটার অবস্থান ছিল মূলত ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মাঝখানে। প্রাচীনকালে একে নদীর মধ্যবর্তী দেশ বলা হতো, এই কারণে এর নাম মেসোপটেমিয়া। সময়কাল ছিল আনুমানিক ৩৫০০ খ্রিস্টাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত। এই সময় এটা বিস্তৃত ছিল। গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য শহরগুলো ছিল উর, উরুক, ল্যাগাস, নিপ্পুর, ব্যাবিলন সভ্যতা। আমরা নিশ্চয়ই শুনেছ। আগে যে সপ্তম আশ্চর্য ছিল তার মধ্যে ব্যাবিলনীয় সভ্যতা ছিল একটা অন্যতম, কারণ আমরা জানি সেখানে ব্যাবিলনের ঝুলন্ত বাগান ছিল। এখন অবশ্য এর চাইতে বড় বড় আশ্চর্য বিষয় আবিষ্কৃত হয়ে গেছে। এরপরে প্রধান যে সভ্যতাগুলো ছিল, অর্থাৎ মেসোপটেমিয় সভ্যতা যে এত বড় হয়েছে, এর সাথে কারা কারা জড়িত ছিল? এখানে সুমেরীয় সভ্যতা জড়িত ছিল, আক্কাদীয় সভ্যতা জড়িত ছিল, ব্যাবিলনীয় সভ্যতা জড়িত ছিল এবং আশিরীয় সভ্যতা। এই সব সভ্যতাগুলো মিলে মেসোপটেমিয় সভ্যতা জন্ম হয়েছিল। এরপরে দেখো এই সভ্যতার সময় লিপি, লিপি কাকে বলা হয়? এই যে অক্ষর ক, খ, গ, ঘ, এগুলোকে লিপি বা অক্ষর বলা হয়। এই মেসোপটেমিয় সভ্যতার সময় আসলে ভাষা লিপি আবিষ্কৃত হয়েছিল। অন্যতম লিপি যার নাম ছিল কিউনিফর্ম লিপি, যেটা ছিল যা বিশ্বের প্রথম লিখিত ভাষা হিসাবে বিবেচিত হয়।
তাহলে আমরা নিশ্চয়ই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জেনে রাখি যে বিশ্বের প্রথম লিখিত ভাষা যে সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টির বা লিপিটার নাম কি? তোমরা নিশ্চয়ই এখান থেকে যদি মনে রাখো কিউনিফর্ম লিপি তাহলে আমরা অ্যান্সার দিতে পারবো। এরপরে দেখো প্রথম আইনের সংকলন। এই যে মেসোপটেমিয়া সভ্যতা ছিল সেই সভ্যতাটার সময় কিন্তু আসলে প্রথম আইন সংকলন হয়েছিল। এখন তোমরা যারা বাংলাদেশের জাতীয় সংসদ আছে, এই জাতীয় সংসদ এখানে যারা নির্বাচিত হয় বিভিন্ন সংসদ থেকে, বিভিন্ন আসন থেকে, তারা কিন্তু এখানে আইন প্রণয়ন করে। সেই সময় তো এরকম ছিল না, কিন্তু তারপরে যেহেতু মানুষ সংখ্যা দিনে দিনে বাড়ছিল তখন কিন্তু তারা এই মানুষজনের শৃঙ্খলা বিধানের জন্য একটা আইন তৈরি করে, যেই আইনটার নাম ছিল হাম্মুরাবির বিধি। এই যে লিখে রাখো বা দেখে রাখো, এটার নাম কি? হাম্মুরাবির বিধি। এবং সেই আইনটা কিরকম ছিল বলা হচ্ছে এখানে, দেখো চোখের বদলে চোখ, কেউ যদি তোমার চোখ নষ্ট করে দেয় তুমি তার আর একজনের চোখ নষ্ট করে দিবে, এইরকম আইন কঠোর ছিল। বুঝতে পেরেছো বিষয়টা? হাতের বদলে হাত, হ্যাঁ, মাথার বদলে মাথা, এই নীতিতে বিশ্বাস করে তখন এই আইনগুলো প্রণয়ন করা হয়েছিল। এবং সেই সময়ে যে বিজ্ঞানের যে সবচেয়ে উন্নতি হয়েছিল সেই উন্নতির ভিতরে অন্যতম ছিল চাকা আবিষ্কার, সেচ ব্যবস্থা আবিষ্কার করা, গণিত, এই বিষয়টা আমি তোমাকে এড়িয়ে গেছে, আমি একটু পরে তোমাকে এটা আবার বুঝাবো। এবং জ্যোতির্বিজ্ঞান দেখো সে সময় কি আবিষ্কৃত হয়? চাকা আবিষ্কৃত হয়, সেচ ব্যবস্থার প্রবর্তন হয়, গণিত বিদ্যা যেটা আমরা ম্যাথ বলি সেটা তখন আবিষ্কৃত হয়, এবং জ্যোতির্বিজ্ঞান যারা জ্যোতিষী তারাও এই তখনও কিন্তু এই মেসোপটেমিয়া সভ্যতার সময় এই জ্যোতির্বিজ্ঞানটার সৃষ্টি হয় বা জন্ম হয়েছিল। আর সর্বশেষ যে ধর্মের বিষয় বলছে তখন কি করতো এই মেসোপটেমিয়া সভ্যতার সময় তারা বহু দেবদেবীর পূজা করত। তাদের প্রধান দেবতা ছিলেন আনু, এনকি, এনলিল, মারদুক, এই চারটা দেবতা ছিল তাদের প্রধান। তো মোটামুটি ভাবে আমরা যদি মেসোপটেমিয়া সভ্যতা থেকে এত বিস্তারিত না পড়ে অন্তত এই যে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মনে রাখি তবুই কিন্তু আমাদের অনেকটাই চলবে। তবে আমি বলবো তোমরা যারা 9 এবং 10 এ পড়ছো প্রত্যেকেই এই পুরো চ্যাপ্টারটা ভালো করে অক্ষর বাই অক্ষর বাই লাইন পড়ার চেষ্টা করবে। কারণ কি পরবর্তী জীবনে তোমরা যেখানেই যাও না কেন এই জায়গাগুলো থেকে এই সভ্যতা নিয়ে প্রশ্ন থাকবেই। তাই তোমাদের উচিত হবে একটু কষ্ট হলেও বা বোরিং লাগলেও বা পড়তে ভালো না লাগলেও তোমরা একটু নিজেরাও পড়বে এবং তোমরা চেষ্টা করবে নোট করে পড়ার জন্য। এই বিভিন্ন সময় এগুলোকে মেমোরাইজ করবে যাতে করে তোমরা এখান থেকে শর্ট প্রশ্ন বা কোনো ধরনের কোনো প্রশ্ন হলে তোমরা অ্যান্সার করতে পারো। এখানে যে বিষয়টা আমি এড়িয়ে গিয়েছি তোমাদের এখানে যে গণিতের আবিষ্কার হয়েছিল কিন্তু মেসোপটেমিয়া সভ্যতার সময়, আমরা এটা একটু দেখে নিই কোন স্লাইডে আছে। হ্যাঁ, আমরা দেখো আমরা একটু দেখি, সেইখানে একটু জেনে নিই আমরা। দেখা যাক কোথায় আছে সেটা। এই যে দেখো গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি। মেসোপটেমিয়া সভ্যতার সময় বিজ্ঞান ও প্রযুক্তি বেশ উন্নতি লাভ করে। গণিতের উদ্ভাবন ঘটে এই সময়। দেখো এই যে লেখা আছে গণিতের উদ্ভাবন ও উন্নয়নের জন্য মেসোপটেমিয়া সভ্যতার বিশেষ গুরুত্ব ছিল। অর্থাৎ এই মেসোপটেমিয়া সভ্যতার সময় গণিতের সবচেয়ে বেশি উন্নয়ন হয়। ঠিক আছে? কিভাবে উন্নয়ন হতো? যারা পুরোহিত ছিল, যারা এলাকা বা রাষ্ট্র ওই এলাকায় শাসন করতো তাদেরকে পুরোহিত বলা হতো। পুরোহিতদেরকে কি করতো? ফসল দেওয়া হতো। যখন তারা ফসল জমা নিত, এই জমা নেওয়ার সময় মন্দিরের গায়ে তারা কি করতো? দাগ কেটে কেটে তার হিসাব রাখতো। এই দাগগুলো থেকেই আসলে মূলত কি হতো? এই যে ম্যাথের বা গণিতের উদ্ভব হয়। এবং তখন থেকে ১ ঘন্টা ৬০ মিনিট, তারপরে ১ মিনিটে ৬০ সেকেন্ড, এইগুলো কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। দেখো আজকে যেমন আমরা পেয়েছি ১ ঘন্টা সমান ৬০ মিনিট এবং ১ মিনিটের সমান ৬০ সেকেন্ড। এই বিষয়গুলো এই মেসোপটেমিয়া সভ্যতা থেকে কিন্তু শুরু হয়েছে। এবং দেখো তারাই প্রথম এই বছরকে ১২ মাসে এবং ১ মাসকে ৩০ দিনে ভাগ করে। ঠিক আছে? এবং তারা সারা পৃথিবীকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করে, যেটা জ্যোতির্বিজ্ঞানের অংশ এটা। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ যে মেসোপটেমিয়া এলাকার লোকজন কত বুদ্ধিমান ছিল। হুম? আমরা হয়তো মনে করি যে আমরা সবচেয়ে বেশি বুদ্ধিমান, তাই না? এখন কি আধুনিক যুগ। কেন আধুনিক যুগ? এখন আমরা কিন্তু সভ্যতার স্বর্ণ শিখরে বা চূড়ান্ত শিখরে সবচেয়ে উঁচু অবস্থায় আমরা অবস্থান করছি। কারণ কি? আমরা দেখো মানুষরা কিন্তু বাসায় বসে থেকে বিশ্বের যেকোনো কিছু খুব সহজেই জানতে পারি এবং দেখতে পাই, তাই না? ধরো তুমি কোথায় আছো আর আমি কোথায় আছি, তুমি কিন্তু আমার কথাগুলো শুনতে পাচ্ছ। আর যদি এখানে ক্যামেরা থাকতো তাহলে কিন্তু খুব সহজে তোমরা আমাকে দেখতে পেতে, তাই না? এই যে একটা অবস্থা এটা কিন্তু বিজ্ঞানের অবদান, তাই না? বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে বলা হয় যে এরপরে আর কি আবিষ্কৃত হতে পারে এমন কিছু
জানা নেই। আমরা জানি এআই আবিষ্কার হয়েছে যারা মানুষের কাজগুলো অটো করে দেয়। জাস্ট বললেই করে দেয়, তাই না? আরো কত কিছু আবিষ্কার হবে আমরা কিন্তু আসলে জানি না, তাই না? তো ঠিক এরকমই যখন মেসোপটেমিয় সভ্যতা ছিল তারাও এরকম বিভিন্ন বিষয়গুলোও কিন্তু আবিষ্কার করেছে। আজকে তাদের সেই আবিষ্কারের উপর বেস করে কিন্তু আমরা আরো নতুন বিষয়গুলো আবিষ্কার করতে পেরেছি। তো এরকমভাবে মেসোপটেমিয় সভ্যতা সম্পর্কে যদি আমরা আরো বিশেষ কিছু আলোচনা করতে চাই, তাহলে অনেক সময় লেগে যাবে। আমি মনে করি তোমরা এই সমস্ত স্লাইডগুলো আমি যখন তোমাদেরকে দিয়ে দিব, সেখান থেকে তোমরা যদি একটি নিজেরা পড়ে নাও, সেটা তোমাদের জন্য ভালো হবে। পাশাপাশি আমি তো একটু বুঝিয়ে দিলাম, তোমরা আশা করি নিজেরা পড়ে নিবে। আমি আজকের আর ক্লাস এই লম্বায়িত করতে চাচ্ছি না। তোমরা যদি বলো তাহলে ক্লাসটা এখানেই শেষ করতে চাই। দেখি তো কে আছো আমার সাথে, নাকি সবাই চলে গেছো? আচ্ছা, স্যার স্লাইড গুলো কোথায় পাবো স্যার? আমি তোমাদেরকে ইয়েতে দিয়ে দিব, ক্লাসরুমে দিয়ে হোয়াটসঅ্যাপ দিব। গ্রুপে? তোমাদের ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, অথবা তোমাদের যে রেকর্ড ক্লাসটা হবে সেখানে আমি দিয়ে দিব। আচ্ছা, মোটামুটি আমি আর ক্লাসটা করতে চাই না, কারণ অনেকক্ষণ যেহেতু একটানা কথা বলা হচ্ছে, তোমরা হয়তো মজা পাচ্ছ কিনা বা বোরিং ফিল করতেছো, হতে পারে। তাই 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আর ক্লাসটা বেশি দূর আগাইতে চাই না। যারা আছো তোমরা কি বলো? ক্লাস বন্ধ করে দেই এই পর্যন্ত? ওকে স্যার। ওকে, আমরা তোমাদের ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব, তোমাদের ক্লাসরুমে পেয়ে যাবে ঘন্টা 2 এক পরে বা 3 এক পরে। আর এই যে স্লাইডটা আছে, স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এটাও দেখে নিতে পারবে পিডিএফ আকারে। আচ্ছা, মারিয়া আক্তার, সবাইকে আনমিউট করে দিয়েছি আমি। তোমাদের কোনো কিছু বলার থেকে বলো। মারিয়া, ইয়াসিন, শেলি খাতুন, সামিরা, তোমাদের কোনো কিছু বলার থাকলে বলো তোমরা। না স্যার, কিছু বলার নাই। জি না। আচ্ছা, নিশ্চয় পড়া ভালো লাগে নাই, এই কারণে কোনো কিছু বলার নাই। না স্যার, না স্যার, ভালো ভালো লাগছে। লাগছে স্যার। আচ্ছা, সামিরা, স্যার কিছু বলার নেই। কেন কিছু বলার নেই? কেন, কোনো কিছু জানার নেই? জি না স্যার। আচ্ছা, এইগুলো একটু পড়ে নিবে। এই যে দেখো, কেন এইগুলো না পড়লে আসলে মনে থাকবে না। যত কিছু আমি বোঝাই, কোনো কিছু আসলে মনে থাকবে না। দেখো মানুষের সেই সময়টা মানুষের ধ্যান ধারণা কেমন ছিল দেখো। প্রাচীন মেসোপটেমিয়ার মানুষ সূর্য দেবতা, সূর্যকে পূজা করত, বৃষ্টিকে পূজা করত, বাতাসকে পূজা করত, বন্যার দেবতা, এগুলোকে বলা হতো। এক একটার দেবতার নাম এক একটা ছিল। দেখো এনলিন নামে দেবতা ছিল, যেগুলো বৃষ্টি বাতাস ও বন্যাকে কন্ট্রোল করতো, তারা মনে করতো। তখন এগুলাকে তারা পুজো করতো। পানির দেবতা ছিল একটা, এনকি, এই যে দেখো নাম লেখা আছে, পানির দেবতা এনকি। আবার আরো কত কিছু লিখছে দেখো, এই যে এখানে কত কিছু লিখেছে, তাই না? প্লেগ রোগ হতো, এই যে মহামারী হলো না কিছুদিন আগে, কি হলো এটা? কিছুদিন আগে গত 22 সালে কি হয়েছিল? করোনা মহামারী স্যার। করোনা মহামারী। এর আগে ছিল প্লেগ মহামারী, প্লেগ নামে এক ধরনের মহামারী ছিল। এই মহামারীর দেবতাকে তারা নাম দিয়েছিল কি, হচ্ছে নারগল। নারগল এই দেবতা, তারা মনে করতো যে প্লেগের দেবতা হচ্ছে নারগল, তার আরাধনা করত। আবার এখানে দেখো আরো আছে, এই যে দেখো, এই যে তেল, মাখন, সবজি, ফলমূল, খাদ্য, এগুলার দেব দেবীর নাম ছিল কি এখানে, এই যে দেব দেবীর উদ্দেশ্যে এরা তেল এগুলো উৎসর্গ করতো। তারা মনে করতো যে দেব দেবীকে যদি আমরা এগুলো না দিই তাহলে সে উৎপাদন দিবে না। ঠিক আছে? এরকম ভাবে মানুষ আসলে বিভিন্ন ধরনের বিষয় আবিষ্কার করে। বিভিন্ন কিছু, যার কিছু সঠিক ছিল, কিছু বেঠিক ছিল। এভাবে মানুষ কিন্তু আস্তে তাদের জীবনযাত্রার প্রয়োজনে বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হয়ে তারা কিন্তু বিভিন্ন কিছু আবিষ্কার করেছে এবং সৃষ্টিও করেছে। এভাবে কিন্তু আসলে মেসোপটেমিয়া সভ্যতাটা শুরু হয়েছিল, এবং আজকে কিন্তু এখন আর আমরা এগুলো খুঁজে পাই না। হয় ধ্বংস হয়ে গেছে, অথবা এগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, তাই না? তো মোটামুটি ভাবে এইভাবে আরো কিন্তু আমাদের বেশ কয়েকটা সভ্যতা আছে। আমরা একটু দেখে নিই আমাদের যে বইটা রয়েছে, সেই বইটার ভিতরে দেখো, এই যে মেসোপটেমিয় সভ্যতা চলে গেল, এরপরে আমাদের আছে কিন্তু সিন্ধু সভ্যতা। এই যে এখানে দেখো, আমরা সিন্ধু সভ্যতা নিয়ে আগামী সপ্তাহে ক্লাস করা যাবে। সিন্ধু সভ্যতা আমরা এখানে ক্লাস করব। এরপরে আমরা দেখি আরো কি আছে। সিন্ধু সভ্যতা, এরপরে মিশরীয় সভ্যতা নিয়ে আমরা আলোচনা করব। মিশরীয় সভ্যতার ভিতরে বিশেষ করে পিরামিডের বিষয়টা আসবে এখানে। পিরামিড কখন কারা আবিষ্কার করেছিল, তার ভিতরে কি ছিল, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এরপরে দেখো, এই যে বিভিন্ন ধরনের শিলালিপি ছিল, এইগুলো দেখে থেকে মানুষ বুঝতো কি লিখেছে, হ্যাঁ, চিহ্ন এগুলো, হ্যাঁ। এরপরে আর কি আছে, গ্রিক সভ্যতা আছে, আমরা সেটা হয়তো দেখবো, সংক্ষেপে দেখার চেষ্টা করবো, এত ডিটেলস দেখবো না। আচ্ছা, গ্রিক সভ্যতা, এরপরে আছে আর কি আছে, ওই যে রোমানদের সভ্যতা, রোমান সভ্যতা আছে। এরপরে আর উম ইনকা সভ্যতা আছে, এই যে ইনকা। এবং আরেকটা আছে, আরেকটা সভ্যতা থাকার কথা, যে 7টা সভ্যতা আমরা শুরুতেই পেয়েছিলাম,
ইনকা সভ্যতার আগে আরেকটা কি সভ্যতা ছিল যেন? এই যে অ্যাজটেক সভ্যতা, হ্যাঁ? এই ৭ টা সভ্যতা সম্পর্কে অন্তত আমরা কিছু না হলেও জানবো, যাতে করে আমাদের এগুলো পরবর্তী লাইফে কোনো না কোনোভাবে কাজে লাগে। ওকে, এই পড়া শেষ হলে আমরা এখানে যে প্রশ্নগুলো আছে, খুবই কম প্রশ্ন দেওয়া আছে। আমরা এগুলো পড়লেই যে মুখস্থ রাখবো, মুখস্থ রাখলে যেকোনো ধরনের প্রশ্ন হলে আমরা কিন্তু সেটা করতে পারবো। এখানে মাত্র কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। দেখো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। আর এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আমরা আশা করি এগুলো সলভ করতে পারবো। আমরা যদি এগুলো পড়ি, তাহলে এই পড়ার পরে এই যে উদ্দীপকগুলো দেওয়া আছে, এগুলা থেকে আমরা সহজেই খুব সলিউশন বের করতে পারবো প্রত্যেকটা প্রশ্নের। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তো তবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস যেদিন হবে সেদিন অবশ্যই যুক্ত থাকবে। এর পাশে আমরা যেই ভিডিওটা দিব সেটাও পড়ে নিবে এবং যে স্লাইডটা দিব সেই স্লাইড থেকে ইম্পোর্টেন্ট বিষয়গুলো তোমরা নোট করেও রাখতে পারো অথবা মুখস্থ করে রেখে রাখবে, যাতে করে পরবর্তী ক্লাসের শুরুতে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে তোমরা যেন কোনো না কোনোভাবে অ্যান্সার করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।